নমস্কার। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে চলে এসেছি, সরাসরি আপনারা ডক্টরদের সঙ্গে কথা বলতে পারছেন এবং কিভাবে আমরা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবো সেটা নিয়েই কিন্তু আমাদের আলোচনা চলে। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের গ্রুপ অফ ডক্টরস এবং তাদের এক্সপার্ট এবং এক্সপিরিয়েন্স ডক্টররা কিন্তু সেইভাবে কাজ করে যাচ্ছেন এবং ভীষণভাবে তারা কিন্তু সাকসেসফুল। তার কারণ একটা কথাই বলবো, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রত্যেকটি ডক্টরের তাদের এই অক্লান্ত পরিশ্রম, তাদের শিক্ষা, তাদের মেধা এবং তাদের যে কোয়ালিটি সব কিছুই মনে হয় বলে দেয় তাদের এই প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্ট। সেইভাবেই কিন্তু আমরা সেইভাবেই সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাই। প্রত্যেকটি মানুষ যখন এইভাবে সুস্থতার জায়গায় পৌঁছে যায় আয়ুর্বেদীয় চিকিৎসার মাধ্যমে, তখন সত্যি বলতেই হয় যে আমাদের আয়ুর্বেদ চিকিৎসা এমনই একটি চিকিৎসা পদ্ধতি যা কিন্তু আপনাকে একেবারে রুট থেকে, শিকড় থেকে, আপনাকে একেবারে বলে গোড়া থেকে আগা পর্যন্ত আপনাকে কিন্তু একদম কিওরের জায়গা তৈরি করে দেয়, যেটার মধ্যে কোনো সাইড এফেক্ট নেই, যেটার মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, যেটার মধ্যে কোনো নো কেমিক্যালস অর্থাৎ রাসায়নিক পদার্থ মিশ্রিত নয়, আর একেবারে কাটাছেঁড়া তো একেবারেই নয়। একেবারে বিনা অপারেশনের, বিনা সার্জারিতে আপনি কিন্তু একটি সুস্থ সবল সতেজ জীবনকে ফিরে পাচ্ছেন এবং ভীষণভাবে আপনারা ভালো আছেন। আর তার ক্রেডিটটা দিতে হয় নিশ্চয়ই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার প্রত্যেকটি ডক্টরকে। অবশ্যই আমাদের প্রতিদিনই কিন্তু বিভিন্ন আলোচনা থাকে, বিভিন্ন আমাদের বিশ্লেষণ থাকে রোগ সম্পর্কিত। কারণ রোগটি যাতে কোনোভাবে আপনার শরীরে বাসা না বাঁধে, রোগটি যাতে আপনার শরীরে কোনোভাবে বাসা না বেঁধে আপনার শরীরকে একটা সুস্থতার জায়গা কিভাবে তৈরি করবে, কিভাবে আগে থেকে কিভাবে সেটাকে প্রিভেন্ট করবেন। কথায় বলে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউ। তাই রোগটিকে প্রতিরোধ করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তার জন্য কিন্তু আপনাদের সেই বিশ্লেষণগুলো শুনতে হবে, রোগ যাতে কোনোভাবে আপনাদের ঘায়েল না করে, কাবু না করে। আসুন আমরা সেই বিষয়ে জানবো। আজকেও কিন্তু আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক সিএমও ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত রয়েছেন। আমরা একটু জেনে নিই তার কাছে, তখন তার কাছে কিছু জানা মানে কিন্তু একটা নতুনত্ব কিছু থাকে এবং আবার তিনি সেটাকে সুন্দর করে বিশ্লেষণ করে দেন। রোগ তো সবাই পরিচিত, রোগ মানেই তো একটা কমন ফ্যাক্টর, কিন্তু সেই রোগেরও যে একটা প্রপার বিশ্লেষণ, প্রপার ডায়াগনোসিস, প্রপার ট্রিটমেন্ট, সেটা নিয়ে তিনি কিন্তু সুন্দরভাবে একটা আলোচনা করেন এবং কীভাবে সেটাকে একটা কিউরেবল জায়গায় পৌঁছানো যায়, একদম সুস্থতার জায়গায় পৌঁছে যাওয়া যায়, সেটা নিয়ে আজকেও আমাদের আলোচনা থাকবে। আমাদের আজকের যে আলোচনা বা টপিকটি রেখেছি অটো ইমিউন ডিজিজ, এই রোগটি সম্পর্কে আজকে আমরা জানবো। রোগটি অনেকেরই হয়তো অবগত, কিন্তু যারা হয়তো এই ব্যাপারে একেবারে অবগত নয় তাদের তো বিশেষ করে এই রোগটি সম্পর্কে জানা উচিত। কেন হয়, কী জন্যে হয় এবং লক্ষণগুলো কী, প্রপার ট্রিটমেন্টটা কী, আজকে আমরা একবার থরলি জানবো। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর এন ভট্টাচার্য, সিএমও। ম্যাডাম, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার ম্যাডাম, আমাদের প্রতিদিনই বিভিন্ন আলোচনা থাকে, টপিক থাকে রোগ সম্পর্কিত, শরীর স্বাস্থ্য বিষয় বিভিন্ন নিয়ে আপনি একটা সুন্দরভাবে একটা বিশ্লেষণ করে দেন, যাতে রোগটি কোনোভাবে আগে থেকে যদি আমরা সিমটম পাই, আগে থেকে যদি আমরা কোনো ফিল করি, সেটাকে একেবারে আগে থেকে আপনি মনে হয় একেবারে টেলিভিশনের মাধ্যমে অনেকটা আপনি মানুষকে সজাগ করে দেন, সতর্ক করে দেন। আজকে যে রোগটি আমরা আলোচনা করছি অটো ইমিউন ডিজিজ, এই রোগটি কী এবং এই রোগটি কাদের হয়, কারা বিশেষ করে আক্রান্ত হতে পারে, এই রোগটি সম্পর্কে আজকে আমরা জানবো। অটোইমিউনি ডিজিজ এর নামের মধ্যেই রয়েছে আমাদের ইমিউনিটি, যেটা আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। আমাদের শরীরের মধ্যে অনেক ধরনের ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, এগুলো কিন্তু আমাদের লেগেই থাকে সবসময়। তো এই যে রোগ প্রতিরোধের যে ক্ষমতাটা, সেটাকে ইমিউনিটি পাওয়ার বলা হয়। এবার এই যে অটোইমিউন ডিজিজ, এর মধ্যে কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসও কিন্তু একটি অটোইমিউন ডিজিজ, বা আমাদের যে হেয়ার ফল হওয়া, যেটাকে আমরা বল্ডনেস বা খালিত্ব বলে থাকি, সেটাও কিন্তু একটা অটোইমিউন ডিজিজের আন্ডারেই পড়ে। এবার আপনার ইমিউনিটি পাওয়ার যদি আপনার কম থাকে, তাহলে আপনার শরীরের মধ্যে অনেক ধরনের রোগ বাসা বাঁধতে পারে। তার মধ্যে আপনার একটা ছোট্ট আমি এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনার ঘরে আপনার 4-5 জন একসাথে থাকেন, একজনের জ্বর হলো, বাকি আরও যে 3-4 জন রয়েছেন তার মধ্যে হয়তো একজনের একটু জ্বর হলেই পরের জনেরও জ্বর হয়ে যাচ্ছে, বা আপনার সামনে একটা হাঁচি দিল বা কাশি দিল, সেটা আপনাকে এফেক্ট করছে। কেন এরকম হচ্ছে? কারণ আপনার শরীরে আপনার ইমিউনিটি পাওয়ারটা কম রয়েছে, তার জন্য রোগ খুব তাড়াতাড়ি আপনাকে আক্রমণ করে ফেলে, আর সেই রোগটাকে প্রতিরোধ করার আপনার ক্ষমতা নেই।
আমরা যেটা জানি যে ইনফ্লুয়েঞ্জা বা যেটা হাঁচি দেওয়ার যে সমস্যাটি, সেটা কিন্তু একটা ড্রপলেট ইনফেকশন। মানে আপনার সামনে কেউ হাঁচি দিল বা কাশি দিল, সেটা সেই হাঁচি বা কাশির যে ছোট ছোট যে জীবাণুগুলো থাকে, সেগুলো কিন্তু ড্রপলেটের মাধ্যমে একজন থেকে আরেকজনের মধ্যে কিন্তু ছড়াতে পারে। এবার প্রত্যেকেই তো সেম জিনিসটা হয় না, কিন্তু 5 জনের মধ্যে এরকম একজন রয়েছেন যার ইমিউনিটি পাওয়ার খুবই কম, সামনে কেউ হাঁচি কাশি দিলেই তারও সেরকম সমস্যা শুরু হয়ে যাচ্ছে। তো অটো ইমিউন ডিজিজ এটি বাই বার্থ আপনার হতে পারে। কি করে? আপনার যদি ইমিউনিটি পাওয়ার কম থাকে তাহলে আপনার বাই বার্থ অটো ইমিউন ডিজিজ আপনার হতে পারে, বা আপনার একটা হতে পারে যেটা হচ্ছে জেনেটিক। যদি আপনার জিনের মধ্যে এই সমস্যাটি থাকে, জিনের মধ্যে মানে আপনার ফ্যামিলিতে রয়েছে, আপনার মা বাবা বা তাদের কারোর ফ্যামিলির মধ্যে রয়েছে, সেটাও কিন্তু আপনার মধ্যে জেনেটিকভাবে কিন্তু একজন থেকে আরেকজনের মধ্যে আপনার মধ্যে আসতে পারে। তো যদি আপনার জেনেটিক হয়, তার জন্য প্রথম থেকে আপনাকে প্রিকশন নেওয়ার প্রয়োজন রয়েছে। যদি জেনেটিক না হয়, তাহলে আপনার যদি ইমিউনিটি পাওয়ার খুব কম থাকে, সেই ইমিউনিটি পাওয়ারটাকে আপনাকে বুস্ট আপ করতে হবে। যাদের ইমিউনিটি পাওয়ার ভালো রয়েছে তাদের সেই ইমিউনিটি পাওয়ারটাকে ধরে রাখতে হবে, নয়তো আস্তে আস্তে কিন্তু আপনার মধ্যে এরকম চট করে আপনার জ্বর হয়ে যাওয়া, সর্দি কাশি হওয়া, বা এরকম রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো সমস্যা বা বলনেস, চুল পড়ে যাওয়ার মতো সমস্যা, এগুলো কিন্তু চলে আসতে পারে। তো তার জন্য একটু নিজেকে সাবধানে রাখা, আর যাদের যেটা বললাম ইমিউনিটি পাওয়ার ভালো রয়েছে তাদের ক্ষেত্রে ওই জিনিসটাকে ধরে রাখতে হবে। একদম, আমরা অবশ্যই এই বিষয়ে জানবো। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। বলুন। হ্যাঁ, কোথা থেকে আমি বলছেন? বর্ধমান থেকে বলছি। সমস্যাটা বলুন। হ্যাঁ, সমস্যা হচ্ছে মানে আমার খাওয়ার পরে প্রচন্ড পরিমাণে পেট ব্যথা করছে, আচ্ছা, তারপরে বাথরুম হয়ে যাওয়ার পরে আবার ঠিক হয়ে যাচ্ছে। কতদিন ধরে চলছে এই সমস্যাটা? না, এটাই দেখছি 5 দিন মতো হলো, 5-6 দিন হলো। বয়স কত? অনুষ্ঠানটা দেখছি খুব ভালো লাগছে, সেই জন্য আমি ফোনটা করলাম। এজ কত আপনার? বয়স কত? বয়স হচ্ছে 35 বছর। আচ্ছা, শুনুন ম্যাডাম বলছে। আচ্ছা, আপনার কি মানে যে কোনো সময় আপনি যাই খাচ্ছেন তারপরেই পেটে ব্যথা হয়, নাকি আপনি যখন পেট ভরে খাওয়া দাওয়া করেন তারপরে পেটে ব্যথা? ভাত খেলেই হচ্ছে প্রবলেমটা। বাইরে খাওয়া দাওয়া করেন না ঘরেই খাওয়া দাওয়া হয় আপনার? না না, ঘরেই খাই। আচ্ছা, দেখুন, এটা আপনার যে এই সমস্যাটি, এটাকে আমরা অন্নদ্রব্য শুল বলে থাকি। মানে আপনার পেট ভরে আপনি খাওয়া দাওয়া করলেন, তারপর আপনার পেটে একটা সামান্য ব্যথা অনুভব হওয়া, আস্তে আস্তে সেটা আপনার ব্যথাটা হয়তো সাবসাইড হয়ে যাবে, মানে কমে যাবে আপনার ব্যথাটা। কিন্তু এই যে আপনার পেটে ব্যথা হচ্ছে, তার কিন্তু একটা কারণ হচ্ছে যে আপনার খাবারটা সঠিকভাবে হজম হচ্ছে না। আপনার যে পরিমাণ আপনি কোয়ান্টিটি এখন খাবার খাচ্ছেন, তার থেকে আমি বলবো 2 চামচ ভাত আপনি কম খান। মানে আপনার পেটটাকে একটুখানি আপনি খালি জায়গা ছাড়ুন। আমাদের পেটটাকে যদি আপনি 4টে ভাগে ভাগ করেন, একটা ইমাজিনারি লাইনে যদি 4টে ভাগে ভাগ করেন, তো 4 বেলার খাবার তার মধ্যে থাকে। তো আপনি যে দুপুরে বা রাতে যে আপনি হেভি মিল নিচ্ছেন, যতটুকু আপনার খাওয়ার তার থেকে আমি বলবো 1 মুঠ ভাত আপনি কম খান, বা একটা রুটি আপনি, অর্ধেকটা রুটি আপনি কম খান। পেটে একটুখানি জায়গা আপনি ছেড়ে দিন। খাবার পর 15-20 মিনিট পর আপনি 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জল, তার মধ্যে একটুখানি বিট নুন দিন, দিয়ে আপনি সেই জলটা একটু খান। তাহলে দেখবেন আপনার এই পেট ব্যথার সমস্যাটা আপনার আস্তে আস্তে আপনার কমে যাচ্ছে। আর 4-5 দিনের আপনার সমস্যা আপনি বললেন, এখন থেকে একটু সাবধানে আপনি থাকুন। যেরকম আমি বললাম, আপনি সেরকমভাবে একটু শুরু করুন আজকে থেকেই। আপনার পেট ব্যথাটা দেখবেন আস্তে আস্তে আপনার কমে যাচ্ছে। আর তারপরে যদি আপনার কোনো মনে হয় যে না, সমস্যা এখনও রয়ে গেছে বা তার জন্য চিকিৎসার প্রয়োজন রয়েছে, বর্ধমানে আমাদের চেম্বার রয়েছে, আপনি সেখানে এসেও দেখা করতে পারেন। ধন্যবাদ। ম্যাডাম, যেটা নিয়ে আজকে আমাদের আলোচনা, খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা চলছে রোগ সম্পর্কিত, অটো ইমিউন ডিজিজ। আচ্ছা, আমরা তো মানে সমীকরণ হিসাবে আমরা যদি ধরি, পরিসংখ্যানগতভাবে পৃথিবীর মধ্যে কিন্তু 4% কিন্তু এই রোগে আক্রান্ত হচ্ছে, এবং হয়তো এটা আস্তে আস্তে মহামারীর আকার ধারণ করবে। কিন্তু সেটাকে কিভাবে প্রতিরোধ করা যায়, আপনার কাছ থেকে সেটাই কিন্তু আমরা শুনছি। কোথায় কোথায় বিশেষ করে এই রোগটি আমাদের আক্রান্ত হতে পারে? আমাদের শরীরে তো বিভিন্ন অর্গান থাকে, বিভিন্ন আমাদের গ্ল্যান্ড থাকে, কোষ থাকে, টিস্যু থাকে, এই যে থাকে, কোথায় বিশেষ করে এটা অ্যাটাক হতে পারে বিশেষ করে? এই অটোইমিউন ডিজিজ মেইনলি আমাদের যে সেলগুলো যেগুলো রয়েছে, মানে যেগুলো কোষ, ডব্লিউবিসি, আরবিসি, মানে শ্বেত রক্তকণিকা বা লোহিত রক্তকণিকা আমাদের শরীরের মধ্যে যেগুলো রয়েছে, সেগুলোকে বেশিরভাগ ক্ষেত্রে এফেক্ট করে। আমাদের শরীরের মধ্যে এই যে কোষগুলো, ডব্লিউবিসি, আরবিসি, এগুলো কিন্তু প্রতিনিয়ত এভরি 7 days 10 days কিন্তু এগুলো ভাঙতে থাকে, নতুন করে তৈরি হয়, চেঞ্জ হতে থাকে। কিন্তু আপনার যদি অটোইমিউন ডিজিজ যদি আপনাকে আক্রান্ত করে, মানে ইমিউনিটি পাওয়ার যদি আপনার কম হয়, তাহলে কিন্তু আপনারই সেল
সেলগুলো আস্তে আস্তে কিন্তু আপনার ড্যামেজ হতে শুরু করবে, নষ্ট হতে শুরু করবে। তো এরকমভাবে আপনার আমাদের শরীরে প্রচুর সর্বত্র সেল রয়েছে, প্রত্যেকটা আমাদের অর্গান থেকে শুরু করে আমাদের যে লিম্বস মানে হাত পা প্রত্যেকটি জায়গায় সেল রয়েছে, অসংখ্য অগণিত সেল রয়েছে। আস্তে আস্তে যদি সেলগুলোই আপনার নষ্ট হতে শুরু করে তখন তো আপনার এমনিতেও আপনার শরীর সম্পূর্ণ রোগে একদম জর্জরিত হয়ে যাবে। যেটা আপনি বললেন যে 4% লোক এখন অটোইমিউন ডিজিজের মধ্যে আক্রান্ত রয়েছে। তো সেই 4%-এর মধ্যেও কিন্তু অনেকটাই কিন্তু দেখা যায় যে জেনেটিক মানে জিনগতভাবে এই সমস্যাটি হচ্ছে। কিছুটা হয়তো আপনার ইমিউনিটি পাওয়ার কম, তার জন্য কিন্তু আপনার এই সমস্যাটি দেখা দিচ্ছে। তো এই অটোইমিউন ডিজিজ যদি একদম সঠিক সময়ে যদি আমরা তার চিকিৎসা করতে পারি, বা চিকিৎসা থেকেও আমি যেটা ইম্পর্টেন্ট বলবো ডায়াগনোসিস করা, যে আদৌ আপনার সমস্যাটা কোথায়। আর ডায়াগনোসিসটা করার পর শুধুমাত্র যে কোনো রোগের জন্য বলবো, শুধুমাত্র এরকম নয় যে আমি ডাক্তার দেখালাম, এক গাদা ওষুধ খেলাম, এক গাদা টেস্ট করালাম, হয়ে গেল না। আপনার মেডিসিনের পাশাপাশি আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে আপনার সমস্যাটা কোথায় এবং কি করলে আপনি ভালো থাকবেন, কি খেলে আপনি ভালো থাকবেন, কোনটা আপনাকে বাদ দিতে হবে, কোনটা আপনার তালিকার মধ্যে রাখতে হবে, সেটা আপনাকে কিন্তু ইম্পর্টেন্ট। আর সেটা আপনাকে কিন্তু বুঝতে হবে আর সেটাকে পালন করতে হবে। কারণ আমি আমার প্রত্যেকটা পেশেন্টকে একটাই কথা বলি, মেডিসিন হয়তো 60% কাজ করবে, বাদ বাকি 40% কিন্তু আপনার ডায়েট আর আপনার লাইফস্টাইল। প্রত্যেকটা রোগের জন্যই কিন্তু সেম জিনিসটাই যায়, সেটা আপনার হাঁটু ব্যথার সমস্যা হোক বা আপনার ক্যান্সারের মতো কোনো রোগ হোক, আপনার কিন্তু ডায়েট আর আপনার লাইফস্টাইল এটা কিন্তু আপনাকে চেঞ্জ করতেই হবে। কারণ এটা মাথায় রাখবেন যে আপনার ডায়েট বা লাইফস্টাইল তার খামখেয়ালিপনার জন্য বা তার খামতি থাকার জন্যই কিন্তু আপনার শরীরের মধ্যে কোনো না কোনো রোগ বাসা বেঁধেছে। তো এই রোগটা যখন বাসা বেঁধেছে এই ভুল কাজগুলোর জন্য, তাহলে এটাকে আমাদের ঠিক করতে হবে। আর এটা ঠিক করলে মেডিসিনও আপনার প্রপারলি কাজ করবে আর আপনার বাদবাকি সিস্টেমটাও আপনার রিজুভিনেট হবে। তো তার জন্য একটুখানি নিজেকে একটু যত্ন রাখা আর একটু সচেতন থাকা, যে কোনো সমস্যাকেই ফেলে রাখার একদমই প্রয়োজন নেই। একদম প্রথম থেকে, এই যেমন উনি এখন ফোন করলেন যে 4-5 দিনে ওনার সমস্যা, প্রথম থেকেই যদি আপনি একটু নিজেকে এটাকে নিয়ে সচেতন থাকেন তাহলে বেশি দিন আপনাকে কষ্ট পেতে হবে না বা রোগটা কোনো খারাপের দিকে আপনার যাবে না। একদম। ম্যাডাম, যেটা হলো আমাদের এই যে অটোইমিউন ডিজিজটি আপনি যে সম্বন্ধে বলছেন যে সেটা কোনোভাবে ডেফিসিয়েন্সি বা কোনোভাবে সেটা যদি ল্যাক করে আর ঘাটতি হওয়ার ফলে এটার ক্ষেত্রে আমরা কি হতে পারে, মানে কি কি সমস্যা আসতে পারে? অটোইমিউন ডিজিজে যেটা আমি মেইনলি বললাম যে আমাদের সেল ড্যামেজ হয়, মানে কোষগুলো আমাদের নষ্ট হয়ে যায়। তো আমাদের প্রত্যেকটা ইম্পর্টেন্ট অর্গান, আমাদের কিডনি, লিভার, হার্ট প্রত্যেকটার মধ্যেই সেল রয়েছে, কোষ রয়েছে। তো যদি এই সেলগুলো আপনার ড্যামেজ হতে থাকে তাহলে আপনি বুঝতেই পারছেন যে আপনার হয়তো একটা সময় গিয়ে আপনার কোনো একটা অর্গান ফেলিওর হয়ে যাওয়া বা ড্যামেজ হয়ে যাওয়া, এই সমস্যাগুলো আপনার মধ্যে চলে আসবে। বা আপনার আস্তে আস্তে আপনার যে কর্মক্ষমতা আপনার সেটা আপনার কমে যাবে, আপনার মধ্যে যথেষ্ট পরিমাণ ল্যাথার্জি আপনার চলে আসবে, হয়তো কোনো কাজ করতে আপনার ইচ্ছে করছে না, বা সবসময় আপনার গা হাত পায়ে ব্যথা, বা সবসময় আপনার কোনো না কোনো রোগ আপনার মধ্যে লেগেই আছে। যেহেতু আপনার ইমিউনিটি পাওয়ারটা কম রয়েছে, সেটা আপনার জ্বর সর্দি কাশিও হতে পারে, বা সেটা আপনার পেটের সমস্যা হতে পারে, স্কিনের হতে পারে, বা আপনার গা হাত পা ব্যথা, যে কোনো ধরনের সমস্যা সবসময় দেখবেন আপনার মধ্যে কিছু না কিছু একটা আপনার লেগেই আছে। তো তার জন্য আপনার এই যদি অটোইমিউন ডিজিজের যদি আপনি শিকার হন তাহলে একদম প্রথম থেকেই নিজেকে একটু সাবধানে রাখতে হবে। আর বিশেষ করে আমরা বলবো এই যে খাদ্য তালিকা, এটা কতটা ইম্পর্টেন্ট। এই রোগটি যদি কোনোভাবে আমাদের শরীরে অ্যাটাক করে তাহলে খাদ্য তালিকা আগে থেকে আমরা কীভাবে চললে আমরা আমাদের লাইফস্টাইল বা আমাদের খাদ্যাভ্যাসটাকে কতটা ইম্পর্টেন্ট এই রোগের ক্ষেত্রে। আমরা তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, বলছি। কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? বেলুড় থেকে বলছি। বেলুড় থেকে। বলুন কি সমস্যাটা এবার বলুন। ঠিক গরমটা পড়ার পর থেকে না মানে এনার্জি একদম ডাউন হয়ে গেছে। আচ্ছা, বাস এই সমস্যাই শুধু? হ্যাঁ, এই সমস্যা। একটু বয়সটা বলুন আপনার। 25। হ্যাঁ 25। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার শুনুন। দেখুন বয়স তো আপনার যথেষ্টই কম, এখনই আপনার এনার্জি কমে গেলে কি করে হবে। কিন্তু গরমের সময় এটা গ্রীষ্মকালের, এটা বলতে পারেন এটা ধর্ম আপনার। আপনি যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন প্রত্যেকে একটাই কথা বলবে যে খুব টায়ার্ড লাগে বা খাবার খেতে ইচ্ছে করে না। অনেকেই দেখবেন যে খাওয়া দাওয়া একদমই কমিয়ে দেয় বা ছেড়ে দেয়, খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে না বা কোনো কাজ করতে ইচ্ছে করে না, বাইরে বেরোতে ইচ্ছে করে না। তো হ্যাঁ, কিছু খেতে ইচ্ছে করছে না, Exactly. কোনো কাজ করতে ইচ্ছে করছে না, হ্যাঁ। অথচ শীতকালে কতটা এনার্জি থাকে একটা।
সেটাই, এটা আমি বললাম তো, এটা গ্রীষ্মকালেরই একটা ধর্ম। এটা এরকম গ্রীষ্মকালের সময় অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ যেটা বলা হয়, গ্রীষ্মকালের সময় গ্রীষ্মকাল হচ্ছে আমাদের আদানকালের মধ্যে আসে। আদানকাল মানে আপনার থেকে ওই সিজনটা সব আদায় করে নেবে, আপনার যত এনার্জি রয়েছে সব ওই সিজন আদায় করে নেবে, তো তার জন্য একে আদানকাল বলা হয়। তো গ্রীষ্মকালের মধ্যে এই প্রবলেমগুলো প্রত্যেকেই ফেস করে। আমি শুধু আপনার জন্য না, আমি সবার জন্য একটাই কথা বলবো, যে আপনার প্রত্যেক দিনের মধ্যে লিকুইড খাবার আপনি পর্যাপ্ত পরিমাণ খান, জল পর্যাপ্ত পরিমাণ অবশ্যই আপনাকে পান করতে হবে। এর মধ্যে আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, যেহেতু আমাদের বাইরে বেরোতেই হয়, রোদে আমাদের বেরোতে হয়, কাজকর্মের জন্য আমাদেরকে বেরোতেই হয়, তো সেখানে কিন্তু আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। তার জন্য আপনার ইলেকট্রোলাইটকে ঠিক রাখতে হবে। এর জন্য আপনাকে কি করতে হবে, আপনি জল পর্যাপ্ত পরিমাণ খাবেন, আপনি যে কোনো ফ্রুটস, আমি জুস খুব একটা বেশি প্রেফার করি না, ফ্রুট জুস, ফ্রুট আপনি গোটা একটা ফল প্রত্যেক দিন আপনি খান। জল শুধু খেতে যদি আপনার ভালো না লাগে, তাহলে আপনি যেগুলো ওআরএস পাওয়া যায় বা ইলেকট্রল যেগুলো পাওয়া যায়, হ্যাঁ সেগুলো একটু আপনার এভরিডের মধ্যে এগুলোকে ইনক্লুড করুন। আর যতটা সম্ভব ঘরের খাওয়া দাওয়া খাবেন, যে খাবারগুলো আপনার পেটটাকে ঠান্ডা রাখে সেরকম খাবার খাবেন। কাঞ্জি খুব ভালো একটা সুন্দর একটা জিনিস, আয়ুর্বেদের মধ্যেই রয়েছে কাঞ্জির প্রিপারেশন, আমি পরবর্তী সময় তার প্রিপারেশন একবার বলে দেবো। কাঞ্জি আপনারা খাদ্য তালিকায় অ্যাড করতে পারেন, বা দই দিয়ে আপনি ঘোল তৈরি করে আপনি সেটা খেতে পারেন, খুব সুন্দর, আপনার জন্য পেটের জন্য ভালো হবে, আপনার শরীরটাও ঠান্ডা রাখবে, খাবারের ইচ্ছাটাও আপনার মধ্যে আসবে। খাওয়া দাওয়াটা যতটা সম্ভব লাইট রাখা, ততটা লাইট রাখুন। প্রয়োজন না হলে বাইরে একদমই বেরোবেন না, কারণ এই এপ্রিল মাসেই যে পরিমাণ টেম্পারেচার রয়েছে, আস্তে আস্তে আরও টেম্পারেচার বাড়বে, লু বইবে, তখন আরও বেশি শরীর খারাপ হবে। যদি প্রয়োজন না হয় বাইরে বের হওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি বাইরে বেরোতেই হয় আপনাকে, তাহলে প্রপার প্রোটেকশন নিয়ে অবশ্যই ছাতা ক্যারি করুন, আপনার নিজের জল আপনি নিচে ক্যারি করুন, সম্পূর্ণ কভার আপ হয়ে তারপরেই আপনি বেরোন। তাহলে আপনার এই যে প্রবলেমসগুলো যেগুলো আপনি দেখতে পাচ্ছেন, সেগুলো আপনার মধ্যে অনেকটাই কম থাকবে। আর হিট স্ট্রোক থেকেও বাঁচতে হবে, তো তার জন্য সবটা মিলিয়ে নিজেকে একটু ভালো রাখার জন্য এই জিনিসগুলো একটু আপনাদের অ্যাড করতে হবে। ধন্যবাদ। অবশ্যই সত্যি খুব সুন্দরভাবে কিন্তু তিনি অ্যাডভাইস দিচ্ছেন এবং সাজেশনগুলোও দিচ্ছেন। তখন আমাদের গ্রীষ্মপ্রধান দেশ, অনেকটাই কিন্তু আমরা গ্রীষ্মের প্রকোপে থাকি, গ্রীষ্মের সময়টাই আমাদের বেশি আমরা স্পেয়ার করি হয়তো, হ্যাঁ। তাই সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের খাদ্যটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তা আজকে যে রোগটি সম্পর্কে আমরা আলোচনা করছি, সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা একটু জেনে নেব যে আমরা খাদ্য তালিকায় কী রাখবো, এই রোগটি থেকে আমরা কিভাবে আগে থেকে প্রোটেকশন নেব, বা আগে থেকে আমরা কিভাবে রোগটি যাতে শরীরে আমাদের না আসে, সেটা থেকে আগে থেকে আমরা কিভাবে চলবো, কি লাইফস্টাইল বা কি খাদ্য আমাদের মানে খাদ্য কি বলবো, খাদ্য খেলে মানে সেই খাদ্যটা ইনটেক করলে আমরা ভালো থাকবো, আমরা সেটাই ম্যাডামের কাছ থেকে আমাদের এটা একটা জানার বিষয়। দেখুন, প্রথমত আমি সবসময় একটা কথা বলি, কোনো ধরনের সাপ্লিমেন্টারি জাতীয় খাবার আপনার খাদ্য তালিকায় রাখার প্রয়োজন নেই। অনেকেই সাপ্লিমেন্ট হিসাবে কোনো ধরনের ট্যাবলেটস, পাউডার, জুস, এইটা ওইটা, যেগুলো মার্কেটাইজড যেগুলো রয়েছে, যেগুলোর অ্যাড আমরা প্রচুর পরিমাণে দেখি, আমরা ফেসবুক, ইনস্টা, ইউটিউব খুললে তার কোনো না কোনো একটা অ্যাড আসতে থাকে, কোনো না কোনো একটা ব্র্যান্ডের। তো তার উপর ডিপেন্ডেন্ট হওয়ার আপনার কোনো প্রয়োজন নেই। আপনার প্রকৃতির মধ্যে ন্যাচারাল জিনিসটা একদম আপনার প্রকৃতির মধ্যে আপনার প্রত্যেকটা ভিটামিন, মিনারেলস সবকিছুই আপনার রয়েছে। ক্যালসিয়ামের জন্য এখন প্রত্যেকে ক্যালসিয়ামের মেডিসিন আলাদা করে খাচ্ছে, বা ভিটামিনের জন্য আলাদা করে আপনাকে ক্যাপসুল খেতে হচ্ছে, কোনো প্রয়োজন নেই। আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে সিজনাল ফ্রুটস আর সিজনাল ভেজিটেবলস এগুলোকে অ্যাড করুন, সবুজ শাকসবজি প্রত্যেক দিন খান, তাহলেই দেখবেন আপনার যে যে ঘাটতিগুলো রয়েছে, যে সাপ্লিমেন্ট নিতে হবে, এই করতে হবে, এই করতে হবে, কিচ্ছু করার দরকার নেই, এর থেকেই আপনার সম্পূর্ণ কাভার আপ হবে। তো আপনার ডায়েট প্রপার হতে হবে, ডায়েটের মধ্যে সব থাকতে হবে। অনেকে বলে কার্বস রেস্ট্রিক্টেড ডায়েট, প্রোটিন রেস্ট্রিক্টেড ডায়েট, ফ্যাট রেস্ট্রিক্টেড ডায়েট, নো, প্রত্যেকটা জিনিসেরই আপনার প্রয়োজন রয়েছে। আপনি যদি প্রোটিন না খান, আপনার মাসেল গ্রোথ হবে না। কার্বোহাইড্রেট না খেলে আপনার ব্রেন কাজ করবে না। ফ্যাট যদি আপনি না খান, তাহলে আপনার যে লাস্টার যেটা আমাদের শরীরের মধ্যে থাকে, সেটা আপনার থাকবে না, আপনার স্কিন ডাল দেখাবে, আপনার চুল ডাল দেখাবে। তো তার জন্য প্রত্যেকটা জিনিস আপনার খাদ্য তালিকায় অ্যাড করতে হবে, কিন্তু সেটা অবশ্যই কোয়ান্টিটি ওয়াইজ অ্যান্ড কোয়ালিটি ওয়াইজ। একদম, অবশ্যই আমরা জানবো এই বিষয়ে। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি মেদিনীপুর থেকে রূপালী বলছি। বলুন রূপালী, বলুন কি সমস্যাটা বলুন। আমার একটু মানে পেটটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, পেটটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, আপনার বয়স কত? 26 বছর।
26 বছর বয়স, তো আপনি এত খুশি হয়ে বলছেন কেন? পেটটা আপনার বেড়ে যাচ্ছে, একটু এক্সারসাইজ করুন। এটার জন্য তো আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটু এক্সারসাইজ করা, একটু খাওয়ার দাওয়ার মধ্যে একটু রেস্ট্রিকশন করা। বাইরে খাওয়া দাওয়া করেন? রোল, হ্যাঁ, চাউমিন? হ্যাঁ, করি, বাইরে তো খাওয়া দাওয়া তাহলে করি। আর আপনি কাকে কিসের জন্য দোষ দেবেন? আপনি রোল খাচ্ছেন, চাউমিন খাচ্ছেন, সেগুলো কোথায় যাবে? সেগুলো কোথাও তো একটা জায়গা নেবে আপনার শরীরের মধ্যে। তো সেটা আপনার পেটের মধ্যে জায়গা নিচ্ছে, এগুলোকে বন্ধ করুন। যদি আপনি দেখুন আপনার পেট বেড়ে যাচ্ছে, তার জন্য আপনি বলবেন দেখতে আপনাকে বাজে লাগছে। দেখতে বাজে লাগাটা অনেক পরের কথা। আপনার কিন্তু এর থেকে কিন্তু আপনার শরীরে অন্যান্য আরো রোগ আস্তে আস্তে কিন্তু বাসা বাঁধবে। আপনি হেলদি হতে পারেন, কিন্তু হয়তো আপনার ওয়েট বেশি হতে পারে, কিন্তু যদি আপনার মধ্যে কোনো রোগ না থাকে তাহলে আপনার কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনার এর থেকে আপনার শরীরে রোগ বাসা বাঁধতে থাকে তাহলে কিন্তু প্রবলেম অবশ্যই রয়েছে। এই খাওয়া দাওয়াগুলোকে একটু চেঞ্জ করুন। আর বলবো যে প্রত্যেক দিন সকালবেলা একটু ইসুদুষ্ণ গরম জল আপনি খান, তার মধ্যে একটুখানি আপনি অ্যাপেল সাইডার ভিনিগার অ্যাড করতে পারেন, বা আপনি পাতিলেবুর রস আর মধু দিয়ে আপনি খেতে পারেন। সেটা এগুলো কিন্তু এরকম নয় যে এটা খেলে আমার ফ্যাট ঝরে যাবে বা আমি রোগা হয়ে যাবো। এটা আপনার খাবার যে মেটাবলিজম রেট সেটাকে ঠিক করবে। মেটাবলিজম রেট খারাপ থাকলে আপনি যদি সামান্য বাড়িতে ডাল ভাতও খান, সেটা দেখা যাবে যে আপনার ওয়েট হয়তো খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। তো আপনার মেটাবলিজম রেটটাকে ঠিক করতে হবে, এক্সারসাইজ করুন, খাওয়া দাওয়াকে চেঞ্জ করুন, এমনিতেই ঠিক হয়ে যাবে। এর জন্য আপনাকে কোনো মেডিসিন বা কোনো সার্জারি কোনো কিছুর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু বলে দেবো অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট এক্সপিরিয়েন্স ডক্টরদের আপনারা কোথায় কখন পাচ্ছেন তার শিডিউলটা আমি একটু জানিয়ে দিচ্ছি। মে মাসের একেবারে 1-5-25 আপনারা বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর। এবং এছাড়া কিন্তু আপনারা গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর আর দেকে পেয়ে যাচ্ছেন। এছাড়া আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, যিনি এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর। এছাড়া আপনারা বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য, আমাদের আজকের যিনি গেস্ট ডক্টর সিএমও। এছাড়া মালদহে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন। এছাড়া দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বোলপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, রায়গঞ্জে পাচ্ছেন বন্ধুরা ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মেচেদাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকছেন। এছাড়া আপনারা পাচ্ছেন খড়গপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মা, সেখানেও কিন্তু আপনারা পাচ্ছেন, সেটা কিন্তু 10-5-25 পেয়ে যাচ্ছেন। এছাড়া শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, আগরতলাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকছেন 11-5-25। এছাড়া কিন্তু শিলচরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন। এছাড়া আলিপুরদুয়ারে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, সেটা কিন্তু 25-5-25 পেয়ে যাচ্ছেন। এছাড়া 25-5-25 কিন্তু আবার জামশেদপুরেও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, 25 তারিখে কিন্তু জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। এছাড়া কিন্তু আপনারা গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, 25-5 পেয়ে যাচ্ছেন। এবং পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন 25 তারিখে, এবং ঝাড়গ্রামে উপস্থিত থাকছেন 26 তারিখে ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, এবং ডিব্রুগড়েও ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন। এগুলো আপনাদের আমরা একটা শিডিউলটা জানিয়ে দিলাম, মে মাসের আপনাদের জানিয়ে দিলাম। এছাড়া আপনারা জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। সেখান থেকে সোম থেকে শনি কিন্তু প্রত্যেকটা এক্সপিরিয়েন্স ডক্টরদের আপনারা পাচ্ছেন এনপিপির। এছাড়া কলকাতার মধ্যে কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি, উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে পাচ্ছেন, এবং দক্ষিণ কলকাতার মধ্যে ল্যান্সডাউনে বন্ধুরা পাচ্ছেন। এছাড়া খিদিরপুরে পাচ্ছেন, এবং হাওড়া, শিবপুর, বাল্টিগুড়িতে পাচ্ছেন, এবং বেলুড়ে বন্ধুরা পাচ্ছেন। এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে পাচ্ছেন, সেখানে ডক্টর বি শর্মা কিন্তু উপস্থিত থাকছেন। ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা হেল্পিং নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আমি ফোন নাম্বারটি বলে দিচ্ছি, হেল্পিং নাম্বার বলে যেটি টিভি স্ক্রিনে লেখা রয়েছে 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনারা ডিটেলসটা জানতে পারছেন। আপনার বাড়ি থেকে চেম্বার কতটা কাছে না দূরে, বা কোন ডক্টররা থাকছেন এই জানার জন্য অবশ্যই এই দুটি নাম্বার ভীষণভাবে আপনাদের কিন্তু হেল্প করবে। আর যদি কোথাও চিকিৎসা করে থাকেন তার প্রেসক্রিপশন এবং প্রপার
রিপোর্টগুলো যেগুলো রয়েছে সেগুলো ক্যারি করবেন, নিয়ে আসবেন সঙ্গে। তাহলে কি হবে, এখানে আসলে আপনারা সেই সুন্দরভাবে তারা কিন্তু প্রপার ডায়াগনোসিসটা করতে পারবেন এবং প্রপার ট্রিটমেন্টটাও পাবেন এবং একেবারে সুস্থ সবল সতেজ জীবন কিন্তু আপনারা ফিরে পাবেন অবশ্যই। সেই ভরসা, সেই আস্থা নিয়েই কিন্তু আমাদের এই পথ চলা এবং ম্যাডাম স্যাররা কিন্তু এত সুন্দরভাবে সেটাকে অ্যানালিসিস করে দেন প্রত্যেকটি রোগ সম্পর্কে, যে কীভাবে আপনারা ভালো থাকবেন, কীভাবে সুস্থ থাকবেন, সবল থাকবেন, সতেজ থাকবেন এবং প্রাণবন্ত থাকবেন। মানসিকভাবেও যদি কোনো কেউ সমস্যায় থাকেন সেটাও আপনারা ফোন করতে পারেন, এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের জন্য রয়েছে। তাহলে ম্যাডাম কিন্তু সেইভাবে আপনাদের অ্যানালিসিস করে দিচ্ছেন। এবং আমরা একটু দেখে নেব এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু যারা এসেছেন এবং ভীষণভাবে যারা উপকৃত হয়ে একেবারে আনন্দিত উচ্ছ্বসিত হয়ে নির্মল হাসি তাদের, সেই বক্তব্যগুলো তারা কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন ক্লিপিংসের মাধ্যমে, যে আপনারা ভালো আছেন। আসুন আমরা সেটা দেখে নিই, তারপরে অবশ্যই আবার আমরা ফিরে আসছি। আপনার নাম? জ্যোৎস্না দে। কোথায় বাড়ি আপনার? নিবেদিতা প্লেস। আচ্ছা, আপনার কি সমস্যা হয়েছিল? হাঁটুর সমস্যা। কতদিন ধরে ভুগছেন আপনি? 2011 থেকে। আচ্ছা, এখন আপনি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতদিন ধরে চিকিৎসা করছেন? তিনবার এলাম, ভালোই আছে এখন। আচ্ছা, আপনার ব্যথা এখন কম আছে? অনেক কম আছে। ভালো আছেন আপনি এখন তাহলে? হ্যাঁ, হাঁটা চলাও ভালো করতে পারছি। আপনার নাম? আমার নাম সুকান্ত চট্টোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে 5 লাখ থানার বেলডুবি, গ্রাম পোস্ট বেলডুবি। কি সমস্যা? সমস্যা ছিল আমার কিডনির ক্রিয়েটিন বেশি হয়েছিল এবং প্রচণ্ডভাবে লিভার ট্রাবল হচ্ছিল, যার জন্য আমি শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। তারপরে আমাকে কলকাতার বিশেষ বড় জায়গায় আমি দেখিয়েছিলাম, সেখানে আমাকে বললো যে ডায়ালিসিস করাতে হবে। আমার প্রায় 4 পয়েন্টের ওপরে উঠে গেল। তারপরে ওখান থেকে আমাকে যিনি গাড়ি করে নিয়ে গেলেন ও বললো কাকা তুমি ব্যাঙ্গালোরে আবার চলে যাও, ব্যাঙ্গালোর যদি বলে ডায়ালিসিস করতে হবে তাহলে ডায়ালিসিস করবে। আমি ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে ওখানে ডায়ালিসিস কথা বলে না, ওখানে ওষুধ দিয়েছিল, ওষুধগুলো দিতে খাচ্ছিলাম। তারপরে ভাবছি যে আবার 3 মাস পরে ওখানে রিপোর্টটা দিতে যাবো, কিন্তু আমি গরিব লোক, আমি যেতে পারি না। আমার পুজোর আগে ঠিক ইয়েও পাইনি, মানে রিজার্ভেশনও পাইনি, যার জন্য টিভিতে দেখলাম হঠাৎ এই ডাক্তারবাবু, ডাক্তার বি শর্মা, এখানে আয়ুর্বেদিক ডাক্তারবাবু, ওনার সঙ্গে টিভিতে দেখে ওনার ফোন নাম্বার টিভি থেকে নিয়ে কন্ট্যাক্ট করে তারপরে আমি এই ইউনানিতে আসি, এনবিপি ইউনানি এখানে আসি। এখানে এসে ডাক্তারবাবুর কাছে আমি দেখাচ্ছি। এইটা নিয়ে আমি 3য় বার এসেছি। ডাক্তারবাবুর 2বারের ওষুধ খেয়ে আমার ক্রিয়েটিন যেখানে 4-এর ওপর ছিল এখন 3.1-এ এসেছে। আমি ক্রমশ শারীরিকে আমার লিভারের ট্রাবল অনেকটা দূর হয়েছে। কাকু আপনার নাম? সিকান্দার আলী। কোথায় থাকেন? মালিকাপুর। আপনার কি সমস্যা? আমার সমস্যা মানে অনেক 15-20 বছর ধরে কোমরের স্পন্ডিলাইটিস, সাইটিকা বাত, হ্যাঁ, মানে তা পা অবশ হয়ে যায়, মানে 5 মিনিট হাঁটলে পা অবশ হয়ে যায়, আবার 1 মিনিট বসলে কমে যায়। মানে 15-20 বছর ধরে ভুগছেন এই রোগে? হ্যাঁ, এই রোগে ভুগছি। আমাকে অনেকে বলেছিল ট্রিটমেন্ট করার জন্য, সেটা আমি করিনি। আচ্ছা, কিন্তু আমি এখানে আসলাম এই 15 দিন আগে। আচ্ছা, এনবিপি ইউনানিতে ডাক্তারবাবুকে দেখালেন 15 দিন আগে? হ্যাঁ, 15 দিন আগে দেখালাম। দেখানোর পরে 15 দিন ওষুধ খাওয়ার পরেও অনেকটা সুস্থ, অন্তত মানে 4 আনা ভাগ আমি সুস্থ হয়ে গেছি। মানে 15 দিন আগে আপনার যা কষ্টগুলো ছিল সেটা আপনার অনেকটাই রিলিফ আছে এখন? অনেকটাই ইয়ে আছে। আর মানে যেটা আমার পা ভেঙে গিয়েছিল সেইটারও যে আমার প্রচন্ড লাগছিল সেইটাও খানিকটা কম আছে। আপনার নাম? কল্পিতা ঘোষ। কোথা থেকে এসেছেন? শিবপুর। আপনার কি সমস্যা? কিডনি। কিডনির সমস্যা। কতদিন ধরে ধরা পড়েছে? 3 মাস করার পর আমি সুস্থ আছি। কতদিন ধরা পড়েছে কিডনির সমস্যা আপনার? 5 মাস। 5 মাস ধরা পড়েছে। 5 মাস পর এখন ডাক্তারবাবুর এখানে যোগাযোগ কতদিন ধরে হয়েছে? 3 মাস। 3 মাস ধরে যোগাযোগ হয়েছে। 3 মাস ধরে আপনি ট্রিটমেন্টে আছেন ওনার? তো ডাক্তারবাবুর কাছে 3 মাস ট্রিটমেন্ট করে আপনি এখন রিপোর্ট দেখালেন তো আজকে? কি বললো ডাক্তারবাবু? অনেক কমে গেছে। অনেকটাই কমে গেছে। স্যার বললো আপনি যা যা বলেছি তাই তাই খেয়ে করেছেন বলে আপনাকে স্যালুট। মানে আপনি আগে যা ছিলেন তার থেকে অনেকটাই ভালো আছে। ক্রিয়েটিন অনেক কমে গেছে, শরীরও ভালো হয়েছে। সেই জন্য ডাক্তারবাবু বললেন আপনাকে স্যালুট করতে হয়। মানে এত পেশেন্ট কেউ কথা শোনে না। আমার জীবনে প্রথম আপনি কথা শোনেন। যেটা বলবো সেটা করলে
তাহলেই আমার আমার কাছে ওষুধ ঠিক করে। যদি এক বলবো আর এক করবেন তাতে আমার কি দোষ? আপনি যে এই যে ঠিক মতো খাওয়া দাওয়া করেছেন শুধু লাউ দিয়ে, তাতেই আমি খুব খুশি। সত্যি তাই আমরা এনভিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক সিএমও ডক্টর এন ভট্টাচার্যকে আজকে আমরা সঙ্গে পেয়েছি এবং আমরা তাকে স্বাগত জানাবো। জানিয়ে আজকের যে আমরা টপিকটি রেখেছি অবশ্যই সেটি কিন্তু আমরা একটু স্কিন নিয়ে আলোচনা করি। এই গরমে, বিশেষ করে অত্যাধিক গরমের প্রকোপে আমাদের স্কিনের উপর কতটা এফেক্ট করতে পারে বা কতটা খারাপ হতে পারে, বিভিন্ন র্যাশেস হতে পারে, বিভিন্ন এই যে কী বলবো ব্রণ, ফুসকুড়ি থেকে শুরু করে ব্ল্যাক হয়ে যাচ্ছে বা সূর্যের তাপে সেটা কতটা খারাপ হতে পারে, আমাদের স্কিনে তার প্রভাবটা কতটা পড়ছে, এগুলো কিন্তু আমাদের জানাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সে মহিলার হতে পারে, পুরুষেরও হতে পারে, বিভিন্ন মানুষের ক্ষেত্রে কিন্তু ইভেন বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু আমরা সব কিছু বিষয় কিন্তু আজকে আমরা জানবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর এন ভট্টাচার্য। ম্যাডাম, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। আজকে যে আমরা টপিকটি রেখেছি অবশ্যই আমরা একটু স্কিন ওরিয়েন্টেড নিয়ে আমরা আলোচনা করব। যে স্কিন আমাদের যেটা হলো আমাদের একটা বাহ্যিক আবরণ থাকে, একটা অভ্যন্তরীণ আবরণ থাকে। তা আমরা যে মানে আভ্যন্তরীণ যেটা আমাদের বিভিন্ন অর্গানগুলো সেটা কতটা ভালো রাখলে, সুস্থ রাখলে তার এফেক্টটা পড়তে পারে আমাদের শরীরের বাহ্যিক দিকে, সেটা ত্বকের যত্ন নেওয়া। এই যে ত্বকটাকে ভালো রাখার জন্য আপনি কি অ্যাডভাইস দেবেন প্রপার? প্রথমত ত্বককে ভালো রাখার জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমার অ্যাডভাইস থাকবে, মেকআপ দিয়ে কখনো আপনার ত্বক ভালো হবে না, বা যে মার্কেটাইজড প্রোডাক্ট যেগুলো তার থেকে আপনার ত্বক কখনো ভালো হবে না। আপনি দেখবেন যে হয়তো আপনি কন্টেনারের পর কন্টেনার আপনি কোনো কিছু একটা ব্যবহার করেই যাচ্ছেন, কিন্তু সেরকম কোনো ফ্রুটফুল রেজাল্ট আপনি দেখতে পাচ্ছেন না। সেই আলটিমেটলি ঘুরে ফিরে কিন্তু আপনাকে ন্যাচারাল ওয়েতেই আসতে হবে। তো তার জন্য আপনি একটু আপনার প্রথমত যেটা আপনার প্রয়োজন সেটা হচ্ছে আপনার গাট ক্লিনজিং করা, ব্লাড পিউরিফাই করা, এগুলোর আপনার প্রয়োজন রয়েছে। গাট ক্লিনজিং মানে আমরা যেটা ভাবি যে পেটের সমস্যা থাকলে সেটা আমাদের পেটের রোগই শুধুমাত্র হবে, একদমই নয়। আপনার যদি পেটের মধ্যে কোনো সমস্যা থাকে সেটা কিন্তু আপনার স্কিনের মধ্যেও দেখা দেবে। প্রত্যেকেই জানে যে যদি ঠিকঠাকভাবে আপনার যদি পেট পরিষ্কার না হয়, পিম্পলসের সমস্যা আপনার মুখের মধ্যে দেখা দেবে। তো এছাড়াও আপনার স্কিন ডাল হয়ে যাওয়া, মানে আপনার স্কিনটা রুক্ষ শুষ্ক হয়ে যাওয়া, বা হয়তো আপনার যেরকম কমপ্লেক্সন স্কিনের তার থেকে একটু ডার্ক হয়ে যাওয়া, সেটাও কিন্তু আপনার পেটের থেকেই কিন্তু আপনার শুরু। বলা হয় যে পর্যাপ্ত পরিমাণ জল পান করতে, জল বেশি করে পান করলে আপনার স্কিন ভালো থাকবে। কেন? কারণ সেখানে আপনার হাইড্রেশনের প্রয়োজন রয়েছে, স্কিনকে হাইড্রেটেড রাখতে হবে, হাইড্রেশনের প্রয়োজন রয়েছে। তার জন্য জল আপনাকে পর্যাপ্ত পরিমাণ খেতে হবে। আপনার যদি স্টুল ক্লিয়ার না হয় প্রত্যেক দিন, তাহলে আপনার স্কিনের মধ্যে র্যাশেস বা পিম্পলস, অ্যাকনে, এগুলো আপনার সবসময় আপনার আসতে থাকবে। আর যত বেশি আপনি ভাজাভুজি খাবেন সেটা আপনার স্কিনের মধ্যেও সেরকমভাবেই কিন্তু দেখা দেবে। তো তার জন্য একটু সবুজ শাকসবজির দিকে একটু ঝোঁকটা বাড়াতে হবে, ফ্রুটস আপনাকে খেতে হবে। আর একটু আপনার স্কিনের জন্য ন্যাচারাল ওয়েতে একটু আপনার স্কিন যাতে ভালো থাকে সেদিকে আপনাকে নজর রাখতে হবে। আপনার কোনো ধরনের সেখানে রেডিয়েশন থেরাপি, পিলিং বা অন্য কোনো কিছু করার প্রয়োজন নেই। যদি আপনি একদম গোড়া থেকেই যদি আপনি আপনার স্কিনের যত্ন যদি আপনি নেন, তাহলে আপনার স্কিন দেখবেন সবসময় আপনার ভালো থাকছে। এই যে এখন এত প্রখর রোদ রয়েছে, অনেকে ভাবে সানস্ক্রিন ব্যবহার করাটা একটা স্টাইল, একটা ফ্যাশন, একটা মেকআপ, কিন্তু একদমই নয়। সানস্ক্রিন আপনাকে ব্যবহার করলে আপনার স্কিনের যে সেলগুলো সেগুলো ড্যামেজ হবে না, নষ্ট হবে না। আর সানস্ক্রিন প্রত্যেকের জন্য প্রয়োজন। দেখবেন সেখানে SPF দেওয়া রয়েছে, যার যেরকম কাজের প্রকার রয়েছে সেরকমভাবে আপনি আপনার SPFটা চুজ করুন। যদি আপনাকে বেশিরভাগ বাইরে থাকতে হয়, আপনি একটু বেশি SPF যুক্ত সানস্ক্রিন আপনি ব্যবহার করুন। এবার সানস্ক্রিন আপনি কি ব্যবহার করবেন সেটা আপনার স্কিন টাইপের উপর ডিপেন্ড করে, যে আপনি জেল বেস ব্যবহার করবেন না ক্রিম বেস না আপনার লিকুইড বেস কি হবে, সেটা আপনার স্কিন টাইপের উপর সেটা ডিপেন্ড করে। কিন্তু সানস্ক্রিন ব্যবহার করা অবশ্যই প্রয়োজন, প্রত্যেকের জন্য প্রয়োজন। ইনফ্যাক্ট আপনি যদি ঘরেও থাকছেন তাহলেও কিন্তু আপনি সানস্ক্রিন ব্যবহার করতে পারেন, কারণ আপনি ঘরে থাকলেও কিন্তু সূর্য তো উঠছে, সানরে তো রয়েছে, তার ইউভি রে তো রয়েছে, সেটা তো আপনার এরকম না যে ঘরের ভেতরে আপনার ঢুকছে না, ঘরেও তো আপনার আসছে। প্লাস আপনি যে কাজ করছেন আগুনের সামনে, সেখান থেকে আপনার স্কিনটাকে প্রোটেক্ট করবে। তো তার জন্য ছেলে মেয়ে, পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই কিন্তু সানস্ক্রিনের প্রয়োজন রয়েছে। বাইরে গেলে তো অবশ্যই প্রয়োজন রয়েছে, কিন্তু ঘরে থাকলেও আপনারা ব্যবহার করতে পারেন। একদম। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে?
নমস্কার, নমস্কার, বলুন কোথা আমি থেকে সুমন বলছেন? বলছিলাম। বলুন কোথা থেকে বলছেন? হ্যাঁ, আচ্ছা, বলুন সমস্যাটা বলুন। সমস্যা বলতে এই গরমে বাইরে বেরোলে গা খুব চুলকোয়, জ্বালা জ্বালা ভাব। আর ওই জায়গাটা কি লাল হয়ে যায় আপনার? হ্যাঁ 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 আর ইচিং হয়, চুলকায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ, দেখুন আপনার সান আর্টিকেরিয়ার সমস্যা রয়েছে। আর্টিকেরিয়ার একটা প্রকারভেদ সান আর্টিকেরিয়া। আপনি মোটামুটি 11টা থেকে 3টে অবধি যে সময়টা রয়েছে ওই সময়টায় যদি আপনার প্রয়োজন না হয় তাহলে বাইরে বেরোবেন না। যদি বাইরে বেরোচ্ছেন তাহলে একদম ফুল প্রোটেকশন নিয়ে আপনাকে বাইরে বেরোতে হবে, যাতে আপনার স্কিনের মধ্যে যাতে সূর্যালোকটা না লাগতে পারে, কারণ আপনার তার থেকে কিন্তু এই সান আর্টিকেরিয়াটা আপনার মধ্যে দেখা দেবে। যদি এরকম হচ্ছে যে লাল হয়ে যাচ্ছে বা ইচিং হচ্ছে, কিচ্ছু নয়, আপনি বাড়িতে এসে একদম ঠান্ডা জল দিয়ে জায়গাটাকে ভালো করে ধুয়ে দিন, পরিষ্কার করে দিন, ছেড়ে দিন ওটাকে এমনিতেই, কিচ্ছু করার দরকার নেই। খুব বেশি হলে আপনি একটু বরফ ওই জায়গাটায় ব্যবহার করতে পারেন, কারণ ওই জায়গাটার যে সেলগুলো আপনার ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কোনো কিছু এখানে লাগানোর প্রয়োজন নেই, ঠান্ডা জল দিয়ে ধুয়ে দেবেন, একটু বরফ আপনি ওই জায়গাটা একটু ঘষে দেবেন, আস্তে আস্তে দেখবেন জিনিসটা আপনার ঠিক হয়ে যাবে। আপনার রেডনেস থেকে আস্তে আস্তে সেটা ব্ল্যাক হবে, তারপর আপনার স্কিন কালার চলে আসবে। কিন্তু যদি আপনার রেগুলার যদি এই সমস্যাটা হয় সেটা কিন্তু আপনার পরবর্তী সময় গিয়ে একটা স্কিন ক্যান্সারের কারণ হতে পারে, বয়সকালে গিয়ে সেটা আপনার স্কিন ক্যান্সারের একটা কারণ হতে পারে। তো তার জন্য বলা যে একটু আপনি সাবধানে থাকুন, প্রয়োজন না হলে বাইরে বেরোবেন না, আর বাইরে বেরোলে একটু এই পদ্ধতিগুলো আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যেমন বিভিন্ন রোগের চিকিৎসা হয়, একেবারে ছোট সামান্য রোগ থেকে একেবারে বড় চিকিৎসাও, সেটাও কিন্তু আপনারা ভীষণভাবে উপকার পাচ্ছেন, এবং বিভিন্ন ক্রনিক রোগেরও চিকিৎসা হচ্ছে। এছাড়াও আপনারা জানেন এখানে কিন্তু অ্যাস্থেটিক একটি ডিপার্টমেন্ট আছে বা ডিভিশন আছে, যেখানে কিন্তু স্কিন ট্রিটমেন্ট থেকে শুরু করে হেয়ার ট্রিটমেন্ট এবং বিভিন্ন ট্রিটমেন্টে কিন্তু মানুষ ভীষণ সুন্দর একটা রেজাল্ট পাচ্ছেন। আপনারা সেটাও আপনাদের কিন্তু সেইভাবে কিন্তু এখানে একই ছাদের তলায় কিন্তু এনবিপি কিন্তু সেই কাজগুলো করে যাচ্ছেন, আর ভীষণভাবে তারা কিন্তু সাকসেসফুল। আপনারা জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রত্যেকটি ডক্টররা কিন্তু সেইভাবেই কিন্তু তাদের অক্লান্ত পরিশ্রম, তার সঙ্গে তাদের মেধা, শিক্ষা এবং কোয়ালিটি সব কিছু মিলেমিশেই তারা কিন্তু এত সুন্দরভাবে একটা রেজাল্ট দিচ্ছেন। মানুষ একেবারে সুস্থতার জায়গায় পৌঁছে যাচ্ছেন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি অমিতা বলছি। হ্যাঁ নমস্কার, বলুন বলছি, মানে কি সমস্যাটা বলুন। চুল পেকে যাচ্ছে। আচ্ছা, বয়স কত? 26 বছরেই চুল পেকে যাচ্ছে। বাড়িতে কি কারোর এরকম কোনো সমস্যা রয়েছে যে কম বয়সে চুল পেকে যাচ্ছে? হ্যাঁ আছে। আচ্ছা, তো তাহলে তো এটা আপনার জেনেটিক সমস্যা, আপনাকে আরও আগে থেকে সেটা নিয়ে সচেতন হওয়ার প্রয়োজন ছিল। যদি এরকম আপনার বাড়িতে থেকে থাকে যে আপনার মানে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, তো সেটা আপনার মধ্যে স্বভাবতই আপনার আসবে। তো তার জন্য এখন আপাতত আমি যেটা বলবো যে আপনি চুলে কোনো হেয়ার কালার ব্যবহার করবেন না, কারণ চুল সাদা হয়ে যাচ্ছে, তার জন্য আপনি হয়তো ভাববেন যে চুলে কালার করবেন, কিন্তু সেই চুলে কালার করাটা কিন্তু একদমই আপনার জন্য উচিত হবে না। যদি আপনার খুব মনে হয় তাহলে আপনি একটু হার্বাল হেনা যেগুলো রয়েছে সেটা আপনি ব্যবহার করতে পারেন। আর একটুখানি আপনার লিভার ফাংশন টেস্টটা আপনি করান। আপনার লিভারের কোনো গন্ডগোল থাকলে সেখান থেকেও কিন্তু আপনার চুল যে সাদা হয়ে যাওয়া তার কিন্তু একটা আপনার শুরু হতে পারে। সেই চুলগুলোকে আপনার ছিঁড়ে নেওয়া, তুলে নেওয়া বা কেটে বাদ দেওয়া এগুলো করার কোনো প্রয়োজন নেই। ন্যাচারালি সেটা আপনার ঠিক হবে যদি আপনার লিভারটা ঠিক থাকে, গাট হেলথ আপনার ঠিক থাকে। আর একটুখানি আপনার এই রিপোর্টটা আপনি করান, তারপর যদি আপনি প্রয়োজন মনে করেন আমাদের যে কোনো চেম্বার যেটা আপনার বাড়ির কাছাকাছি রয়েছে সেখানে এসে একবার আপনি আমাদের সাথে কনসাল্ট করতে পারেন। আপনি এনবিপি চিকিৎসা তো পাবেনই, তার পাশাপাশি আপনি আমাদের লাইলিগেন্স যেটা অ্যাস্থেটিক ডিপার্টমেন্ট যেটা রয়েছে সেখান থেকেও যদি কোনো ধরনের সাহায্য করতে হয় সেটাও আমরা আপনাকে প্রোভাইড করব। ধন্যবাদ। ম্যাডাম, আজকে যে আমাদের আলোচনাটি চলছে খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই গরমের সময় কিন্তু আমরা আমাদের স্কিনের যত্নটা অনেকটাই নিই না, এই কারণে কারণ এতটা কাজের চাপে আমাদের এখন তো সকলেই তো ওয়ার্কিং ডে চলে, প্রতিদিনই আমাদের সেই ছোট মেয়ে থেকে কলেজ স্কুল গার্ল থেকে শুরু করে আমাদের ওয়ার্কিং লেডি সবাই আমরা একটু চাকরি বা একটা কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত থাকি, তাই জন্য অনেকটা সময় আমরা পাই না। কিন্তু স্কিনের যত্নটাও কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আপনি কি অ্যাডভাইস দেবেন, কারণ কীভাবে আমরা কি স্কিন
স্কিনকে ভালো রাখবো, গ্লো থাকে যাতে আমাদের স্কিনের মধ্যে, ডালনেসটা যেন একেবারে ডাল, যে মানে কি হয় অনেক সময় আমাদের হাতের মধ্যে বা পায়ের মধ্যে যদি আমরা একটা একটু দাগ দিই, সেটা তো একটা যেন সাদা রেখা দেখা যায়। এই যে সমস্যাগুলো ভীষণভাবে কিন্তু মানে এটাও একটা কিন্তু মানসিক একটা মেন্টাল কি বলবো, ভীষণ ডিপ্রেশনে চলে যায়। যে সৌন্দর্যটা হারিয়ে যাওয়া মানেই কিন্তু ন্যাচারাল যে জিনিসটা ঈশ্বর দিয়েছেন সেটা যখন হারিয়ে যায় তখন এটাও একটা মেন্টাল একটা সমস্যা চলে আসে, সেটা আমরা জানি। একদম একদম। এখন যেটা আমাদের সোশ্যাল স্টিগমা যেটা রয়েছে যে মেকআপ করলে, ভোরে ভোরে মেকআপ করলে তবেই আপনাকে দেখতে ভালো লাগবে, প্রথমত তো প্রত্যেককে বলবো যে এই ধরনের চিন্তাধারাটাকে চেঞ্জ করতে হবে। আপনার যে নিজস্বতা যেটা রয়েছে আপনি সেটাকেই ফ্লন্ট করুন। আপনার তার জন্য খাওয়া দাওয়াটাকে আপনার ঠিক করতে হবে। আপনি যেরকম খাবেন আপনার স্কিনে সেরকমটাই দেখা দেবে। তারপর যাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন রয়েছে যে একটু একটু আপনাকে মেকআপ করতে হবে, করুন। আমি একদমই বলবো না যে একদম ছোবেন না, কিনবেন না, নয়তো এত বড় বড় ব্র্যান্ড ওরা কোথায় যাবে। ব্যবহার করুন, কিন্তু একটু ভালো জিনিস, দামি জিনিস ব্যবহার করুন। হয়তো আপনার একটু একটা টাইমে একটু পয়সা খরচা হবে, কিন্তু সেটা আপনার স্কিনকে খারাপ করবে না। যেগুলো খুব অল্প দামেরও কিছু জিনিসপত্র রয়েছে সেগুলো ব্যবহার করলে আপনার স্কিনটা খারাপ হয়ে যেতে পারে। পরবর্তী সময় আপনার এই যে এখন অল্প খরচা করছেন, পরে তার মানে আপনার দুগুণ তিনগুণ বেশি আপনার সেটা কিন্তু আপনাকে খরচা করতে হবে। তার জন্য একটু আপনি এক্সপেন্সিভ হতে পারে, কিন্তু আপনি সেরকম জিনিস ব্যবহার করুন। যদি আপনার ব্যবহার না করলে আপনার কাজ চলে যায় তাহলে বলবো একদমই ব্যবহার করবেন না। আর যারা আপনারা মেকআপ ব্যবহার করছেন, যেটুকু সময় আপনার প্রয়োজন আপনি আপনার মেকআপটাকে আপনি রাখুন, তারপর ইমিডিয়েটলি সেটাকে আপনি পরিষ্কার করে নিন, ক্লিন করে নিন। সবচেয়ে ভালো কাজ দেবে তার জন্য নারকেল তেল। কিচ্ছু আপনাকে কোনো ধরনের অন্য কিছুর প্রয়োজন নেই। একটু তুলো নেবেন, নারকেল তেল নেবেন, সেটা দিয়ে আপনার মুখটাকে ভালো করে আপনি ক্লিন করে নিন, পরিষ্কার করে নিন, আপনার মেকআপটাও উঠে যাবে। আর তার সাথে সাথে যে ড্যামেজগুলো আপনার স্কিনের মধ্যে হয়েছে মেকআপের জন্য, সেটাও কিন্তু আপনার অনেকটা ভালো হবে আপনার এই নারকেল তেলটা ব্যবহার করলে। আর একটুখানি আপনার স্কিনটাকে একটু ভালো রাখার জন্য একটু কাঁচা দুধ দিয়ে আপনি আপনার স্কিনটাকে আগে পরিষ্কার করে নিন, যেটা একটা টোনারের খুব সুন্দর কাজ করবে। যদি আপনার স্ক্রাবার ব্যবহার করতে হয়, আপনি মসুর ডাল একটু পাউডার করে নিন, সেটা দইয়ের সাথে মিক্স করে আপনি অ্যাজ এ স্ক্রাবার আপনি ব্যবহার করতে পারেন। আর আপনার যদি ফেস প্যাক ব্যবহার করতে হয় তার জন্য আপনি একটু ভালো একটা হলুদের গুঁড়ো নিন, একটুখানি তার মধ্যে আপনি টমেটোর রস অ্যাড করতে পারেন। ট্যান থাকলে ট্যান আপনার উঠে যাবে, সেটা দিয়ে আপনি একটা ফেস প্যাক তৈরি করুন, সেটা আপনি আপনার মুখে লাগান। তো এগুলো আপনার কি স্কিনটাকেও ভালো রাখবে, আপনার যেটা কাজের কাজ প্রয়োজন যে আপনাকে মার্কেটাইজড ফেশিয়াল প্যাক কিনতে হয় বা স্ক্রাবার ক্লিনজার এগুলো কিনতে হয়, সেগুলোর প্রয়োজন হবে না। আপনার স্কিনটাও পরিষ্কার থাকবে, তরতাজা থাকবে আপনার স্কিনটা। আর যতটা নিউট্রিশনের দরকার বাইরে থেকে সেটাও আপনার স্কিন কিন্তু পাবে। জল এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা মেজর ফ্যাক্টর রাখে জলটা আপনাকে মোটামুটি 3 থেকে 3.5 লিটারের মতো প্রত্যেক দিন আপনাকে জল পান করতে হবে। আপনার যাতে স্টুলটা ক্লিয়ার হয় সেদিকে নজর রাখতে হবে, খাওয়া দাওয়ার দিকে আপনাকে নজর রাখতে হবে। এই যে এখন রোদ্রে বাইরে আপনাদেরকে বেরোতে হবে, ছাতা অবশ্যই ব্যবহার করুন। রোদ থেকে শুধুমাত্র আপনার স্কিন নয়, আপনার চুলও কিন্তু নষ্ট হবে। চুলের মধ্যে অতিরিক্ত ইউভি রে যদি লাগে তাহলে চুল আপনার ড্যামেজ হতে শুরু করবে। চুলের মধ্যে আমাদের ক্যারাটিন রয়েছে, আমরা ক্যারাটিন ট্রিটমেন্ট এখন আলাদা করে করাচ্ছি। কেন? কারণ নিজস্ব যে আমাদের ক্যারাটিন আমাদের চুলের মধ্যে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। সেই ক্যারাটিনটাকে নষ্ট করে দেবে অতিরিক্ত ইউভি রে। তো তার থেকে আপনার চুলটাকেও আপনাকে বাঁচাতে হবে। তো মাথা বা চুল আপনি কাভার আপ করে আপনি বের হবেন। অতিরিক্ত পলিউশন থেকে আপনার চুল নষ্ট হতে পারে, তার জন্য একটু আপনাকে খেয়াল রাখতে হবে। মাথার মধ্যে যাতে ঘাম যাতে জমতে না পারে। এখন প্রচণ্ড গরম, হয়তো অনেকেরই স্ক্যাল্প খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় বা ঘেমে যায়, সেখান থেকেও কিন্তু আপনার হেয়ার ফলের সমস্যা আসতে পারে। তো 2 দিন অন্তর অন্তর অ্যাটলিস্ট একটু মাইল্ড কোনো শ্যাম্পু ব্যবহার করুন, সেটা দিয়ে আপনার চুলটাকে পরিষ্কার রাখুন। একটু যত্ন নিতে হবে। একদমই যদি আপনি সব কিছু ছেড়ে দেন, একটা সময় পর বা একটা বয়সের পর কিন্তু আস্তে আস্তে দেখবেন যে আপনার স্কিনের মধ্যে খুব তাড়াতাড়ি রিঙ্কলস চলে আসছে বা আপনার চুল খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাচ্ছে। তো এগুলো যাতে না হয় তাই প্রথম থেকেই একটু চর্চার মধ্যে থাকতে হবে। বেশি সময় নষ্ট করার প্রয়োজন নেই। একটু আপনি রাত্রেবেলা যদি 15-20 মিনিটস টাইম আপনি নিজের জন্য দেন তাতেই আপনার অনেক। একদম, অবশ্যই আরও আমরা জানবো। ম্যাডাম যখন আজকে আমাদের একটু সুন্দরভাবে অ্যাডভাইসগুলো দিচ্ছেন, এগুলোকে শুনে চলা মানেই কিন্তু আপনার স্কিনের যত্ন পাচ্ছেন, বিভিন্ন রোগ থেকেও কিন্তু আপনারা বেঁচে যাচ্ছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? বলুন বলুন পম্পাদি, কি সমস্যাটা বলুন। প্রচুর পরিমাণে চুল পড়ে যাচ্ছে। আচ্ছা, চুল পড়ে যাচ্ছে। বয়স কত? বয়স 20 বছর। 20 বছর বয়স। আপনার থাইরয়েডের কোনো সমস্যা রয়েছে? না। পরীক্ষা করিয়েছেন?
না। তাহলে কি করে বলবেন থাইরয়েড আছে কি নেই? তার জন্য পরীক্ষা করতে হবে। একটা আপনার থাইরয়েডের পরীক্ষা করান, একটা অ্যালার্জি টেস্ট করান, আইজি রিপোর্ট একটা করান, রক্ত পরীক্ষা হবে, আর একটা এলএফটি রিপোর্ট করান, সেটাও রক্ত পরীক্ষা। এই 3টে পরীক্ষা করান, কারণ আগে আপনাকে জানতে হবে যে আপনার এই যে প্রচুর চুল পড়ে যাচ্ছে কেন পড়ে যাচ্ছে, তারপর তাকে আটকানোর কথা। তো তার জন্য একটু আপনার জানার প্রয়োজন রয়েছে যে কেন চুলটা পড়ছে। তো একটু এই রিপোর্টগুলো করান, তাহলে আপনারা জানতে পারবেন যে কেন আপনার এই চুল পড়ে যাওয়ার সমস্যাটা আপনার হচ্ছে। তারপর হবে তার ট্রিটমেন্ট। আপাতত আপনি কোনো ধরনের প্যারাবেনযুক্ত বা সালফারযুক্ত শ্যাম্পু আপনি ব্যবহার করবেন না। যখন আপনি শ্যাম্পু নিচ্ছেন দেখে নেবেন তার মধ্যে সালফার বা প্যারাবেন রয়েছে কিনা, সেই শ্যাম্পুগুলো ব্যবহার করবেন না। কোনো হার্বাল শ্যাম্পু আপনি ব্যবহার করুন। আর একটু বলবো যে চুলে একটু কিন্তু তেল দেওয়ার প্রয়োজন রয়েছে, কারণ চুলের খাবার কিন্তু তেল। অনেকেই হেয়ার অয়েল দিতে ব্যবহার করে না, পছন্দ করে না, স্যুট করে না, অনেক ধরনের অনেক কমপ্লেন্স আমরা শুনতে পাই। বেশি নয়, সপ্তাহে একদিন হলো একটু আপনার মাথায় তেল দেবেন, ভালো করে সেটা মাসাজ করবেন তেলটা দেওয়ার পর। পুরো চুলে না দিলেও অ্যাটলিস্ট স্ক্যাল্পে আপনার তেলটা দিন, ভালো করে মাসাজ করুন, 1 ঘন্টা 2 ঘন্টা রাখুন, তারপর আপনি শ্যাম্পু করে নিন। যদি সারা রাত রাখতে পারেন আরও ভালো, নয়তো 1-2 ঘন্টা রাখার পর শ্যাম্পু করে নিন। আর মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন। রিপোর্টসগুলো আপনি অবশ্যই করান। আপনি বাগনান থেকে ফোন করছেন, আপনার জন্য আমাদের মেচেদা চেম্বার কাছাকাছি হতে পারে বা পাল্টিগুড়ি চেম্বার কাছাকাছি হতে পারে, যেটা আপনার সুবিধে, যেখানে আপনার আসতে আপনার সুবিধা হবে আপনি এসে সেখানে দেখা করতে পারবেন। ধন্যবাদ। আমরা জানবো অবশ্যই ম্যাডাম, এই যে অনেক সময় দেখা যায় চোখের নিচে একটা ডার্ক সার্কেল, মানে কালো, চোখের নিচটাই কালো। এমনি হয়তো সব ঠিক আছে, স্কিনটা হয়তো আস্তে আস্তে হয়তো কতটা এফেক্ট হবে জানি না, কিন্তু অনেক সময় দেখা যায় চোখের নিচে একটা ডার্ক সার্কেলের মতন ভীষণভাবে চোখে পড়ে মানুষ। এটা আমরা কিভাবে, এর থেকে আমরা মানে কি ট্রিটমেন্ট বা স্কিন ট্রিটমেন্ট কি বলছে? আর ডার্ক সার্কেল হওয়ার একটা কারণ হচ্ছে যে যদি আপনার পর্যাপ্ত পরিমাণ যদি আপনার ঘুম না হয়, এটা একটা হতে পারে। আরও কারণ হচ্ছে যদি আপনার অতিরিক্ত যদি স্ট্রেস থাকে আপনার, তাহলে কিন্তু আপনার চোখের নিচে আপনার ডার্ক সার্কেল আসতে পারে। বা যদি আপনি অতিরিক্ত পরিমাণ যদি আপনি কম্পিউটার, ল্যাপটপ বা ফোন ঘাটাঘাটি আপনি বেশি করেন, সেটা আপনার কাজের জন্য হোক বা আপনার ইচ্ছে প্রণোদিতভাবে হোক, যেটাই হোক, যদি অতিরিক্ত আপনি এইসব জিনিসগুলো ঘাটাঘাটি করেন যার থেকে আপনার একটা রেডিয়েশন আসছে, সেখান থেকেও কিন্তু আপনার এই আন্ডার আই ডার্ক হয়ে যাওয়া এই প্রবলেমসগুলো কিন্তু আপনার আসতে পারে। তো আগে আপনাকে এটা ডিটেক্ট করতে হবে যে এর মধ্যে কোন সমস্যাটা আপনার রয়েছে, আগে তাকে সাবসাইড করুন। আর ওই জায়গাটার মধ্যে আপনার মেলানিন প্রোডাকশন হচ্ছে না, আপনার স্কিন কালার যেরকম তার থেকে 1 শেড হয়তো ডার্ক হয়ে যাচ্ছে, আপনার ওই জায়গাটা মেলানিন প্রোডাকশন হচ্ছে না, এর জন্য আপনার স্কিন কালারের মধ্যে ডিফার করছে। তো এই জিনিসগুলো একটু আপনাকে খেয়াল রাখতে হবে। আর এর জন্য কিন্তু নয়তো আপনি দেখবেন আপনার স্কিনের কালারটা আলাদা, চোখ দুটো আপনার কালো কালো লাগছে, দেখতে বাজে লাগবে আপনার সেই জায়গাটাতে। আর সেখান থেকে কিন্তু আপনার একটু ট্রিটমেন্টেরও প্রয়োজন রয়েছে। সেটা আপনার যদি ঘরোয়া পদ্ধতিতে যদি আপনার সেরে যায় খুব ভালো, নয়তো সেখানে কিন্তু আপনার একটু ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। একদম জানবো অবশ্যই। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে বলছি, মন্টু কর্মকার। বলুন। আমার মিসেসের জন্য একটু কথা বলছিলাম। বলুন, কি সমস্যাটা বলুন মিসেসের? ফ্যাটি লিভার, ফ্যাটি লিভার, থাইরয়েড আছে। মিসেসের বয়স আর কত? বয়সে 58, আচ্ছা, 78 এরকম হবে। ট্রিটমেন্টে কি আছেন? কোনো ট্রিটমেন্ট করছেন? আমি অ্যালোপ্যাথিক বলছি, আচ্ছা, সেটা চাইছিলাম একটু যোগাযোগ করার জন্য। আচ্ছা, ওনার ফ্যাটি লিভারের সমস্যা আর থাইরয়েডের সমস্যা? হ্যাঁ, দুটোই আছে তো। আচ্ছা, এছাড়া আর অন্য কিছু? এছাড়া অন্য কিছু একটু অ্যাংজাইটি আছে। আচ্ছা, না সুগার, প্রেশার, কোলেস্ট্রল এগুলোর কোনো সমস্যা? প্রেশার হয়েছিল মাঝে, মানে ওষুধ চলছে এখন। আচ্ছা, দেখুন প্রথমত তো বলবো যে ফ্যাটি লিভার নিয়ে যদি আমি বলি, তো আপনি কোথাও হয়তো চিকিৎসা করছেন, কিন্তু সেখানে আপনি হয়তো সঠিক রেজাল্ট আপনি পাচ্ছেন না, যার জন্য আপনার আজকে এখানে ফোন করা। তো ফ্যাটি লিভার নিয়ে তো আমি বলবো যে আপনার কোনো চিন্তাই নেই, প্রথম কথা। এবার কেন চিন্তা নেই, তার জন্য একটু আপনার যোগাযোগ করতে হবে। ওনার যা রিপোর্টস রয়েছে সেগুলো আর প্রেসক্রিপশন, সেগুলো নিয়ে আমাদের যে কোনো চেম্বারে একটু আপনি যোগাযোগ করুন। কোথায় আপনার এলে সুবিধা হবে, আপনি কখন কোথায় ডক্টর পাবেন, হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নেবেন। ফ্যাটি লিভারে ওনার লিভারের মধ্যে ফ্যাট ডিপোজিশন হচ্ছে, জমা হচ্ছে, লিভারের উপরে ফ্যাট ওনার জমে যাচ্ছে। এবার তার জন্য প্রথমত যেটা আপনার হাতে রয়েছে সেটা হচ্ছে খাওয়া দাওয়াকে কন্ট্রোল করা। বাইরে খাওয়া দাওয়া তো একদমই করা চলবে না। বাড়িতেও আপনি যে খাওয়া দাওয়াটা করবেন তার মধ্যে তেল, ঝাল, মশলা, মাছ, মাংস, ডিম যতটা উনি কম খাবে ততটা ওনার জন্য ভালো হবে। আর একটু খাদ্য তালিকার মধ্যে একটু টক দই আপনি অ্যাড করুন, সেই টক দইটাকে ঘোল তৈরি করে ওনাকে দিন,
ওনার জন্য ভালো হবে, একটু ডাবের জল বা আখের রস ওনার জন্য ভালো হবে, এগুলো একটু ওনার খাদ্য তালিকার মধ্যে অ্যাড করুন। রইল কথা থাইরয়েডের জন্য উনি হয়তো রেগুলার সকালে উঠে ঘুম থেকে উঠে একটা মেডিসিন খাচ্ছে। আয়ুর্বেদ বলে যে সারা জীবন এরকম কোনো ওষুধ খেতে হবে বা সকালে ঘুম থেকে উঠে রোজ ওষুধ খেতে হবে এমন কোনো ট্রিটমেন্ট আয়ুর্বেদের কাছে নেই। একবারই ঠিক হবে আপনার, সারা জীবন ওষুধ খাওয়ার প্রয়োজন নেই, সেই জায়গাটুকু আমরা তৈরি করতে পারি। থাইরয়েড একটি হরমোন আমাদের শরীরের মধ্যে, ওনার হরমোনটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, হয়তো ওনার থাইরয়েডের মাত্রা প্রচণ্ড বেশি রয়েছে, তার জন্য ওষুধ দিয়ে সেটাকে জাস্ট কমিয়ে রাখা হচ্ছে, ধামাচাপা দেওয়া হচ্ছে। তো আমি যদি সেই জিনিসটাকেই ঠিক করতে পারি, যেটা ওনার থাইরয়েড হরমোন অতিরিক্ত বেরোচ্ছে সেটাকে যদি আমরা ঠিক করতে পারি, তাহলে তো ধামাচাপা দেওয়ার কোনো জায়গাই থাকছে না। তো চিকিৎসা অবশ্যই রয়েছে, আর বলবো আমি সুন্দর চিকিৎসা রয়েছে। আজকে আপনি যেরকম কনসার্ন নিয়ে ফোন করলেন যে ওনার এরকম এরকম সমস্যা, এর জন্য কি করা যেতে পারে, আপনি চিকিৎসার মধ্যে আসুন, আপনি আয়ুর্বেদ চিকিৎসার মধ্যে আসুন, তারপর আপনি এরকমভাবে আরেকবার ফোন করে বলবেন যে এখন উনি কতটা ভালো রয়েছে। ধন্যবাদ। সত্যি আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি আপনারা জানেন যেটা কিন্তু একেবারে ন্যাচারাল ওয়েতে একদম প্রাকৃতিক ভেষজ গুণ সমৃদ্ধ, এবং যেটার মধ্যে একেবারে প্রকৃতির নির্যাস দিয়ে কিন্তু ঔষধ প্রস্তুত হয়, এবং ভীষণভাবে সেটা কিন্তু একেবারে যার কোনো সাইড এফেক্ট নেই, নো কেমিক্যালস, অর্থাৎ কোনো রাসায়নিক পদার্থ মিশ্রিত নয়। এবং আপনারা জানেন যেটা আমরা খুব ভয় পাই কাটাছেঁড়া অপারেশন, সেই জায়গাটা তো একেবারেই নয়। বিনা অপারেশনে বিনা সার্জারিতে আপনি কিন্তু একটা সুস্থ জীবন উপহার পাচ্ছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ আমি বলছি যে ম্যাম বলছেন না স্কিনের ওষুধ বা টমেটো নারকেল তেল দিয়ে মুখটা পরিষ্কার করা, এই জন্য একটু আমার থেকে জানবো। আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি? কোথা থেকে বলছেন? আমি বলছি মল্লিকপুর থেকে। মল্লিকপুর থেকে, আচ্ছা। বেশ, আপনার কি সমস্যা বলুন বা কি জানতে চান বলুন। না আমি জানতে চাই স্কিনের, আপনি বললেন না মসুর ডাল দিয়ে টমেটো দিয়ে মুখটা পরিষ্কার করা, তারপরে নারকেল তেল দিয়ে চুলো দিয়ে ওটা মুখটা পরিষ্কার, এগুলো করলে কি ভালো টোনার ছাড়া? আপনার কি মনে হয় সেটা ভালো হবে না খারাপ হবে? না আমার তো মনে হয় ওটা ভালোই হবে। বাস, তাহলে আবার কি, আপনার যখন মনে হচ্ছে ভালো হবে তাহলে ভালোই হবে, কারণ এর মধ্যে তো কোনো ধরনের কেমিক্যাল নেই। আপনার টমেটো বা মসুর ডালে তো আর কোনো কেমিক্যাল নেই, এগুলো আপনার একদম ন্যাচারাল জিনিস। তো সেটা থেকে আপনার স্কিন যেরকম আপনার পরিষ্কার হবে, তার পাশাপাশি আপনার স্কিনের যে খাবারের দরকার, স্কিনেরও আলাদা করে ফুড দরকার, তো সেটাও আপনার স্কিন পেয়ে যাবে। আচ্ছা, একদম একদম চলতে পারে। দেখুন, অনেকে ভাবে যে ড্রাই স্কিন হলে স্ক্রাবিং করাটা উচিত নয়, স্ক্রাবিং করলে আপনার স্কিন আপনার আরো হয়তো খারাপ হয়ে যাবে। সেখানে দুটো পয়েন্ট অফ ভিউ রয়েছে। এক, আপনি স্ক্রাবিং আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু সেটা আপনার মাইল্ড হতে হবে, খুব যাতে হার্ড না হয়। কিছু কিছু মার্কেটাইজড স্ক্রাবার রয়েছে খুব হার্ড হয়, সেটা আপনার স্কিনকে নষ্ট করে দেবে, খারাপ করবে। আপনার যদি ড্রাই স্কিন হয়, আপনি এভরিডে তো একদমই ইউজ করবেন না, দুদিন অন্তর অন্তর আপনি স্ক্রাবিংটা ইউজ করুন, কিন্তু সেটা আপনার মাইল্ড স্ক্রাবার হতে হবে। তার জন্য মসুর ডাল বা চালের গুঁড়ো খুব সুন্দর কাজ করবে, আপনি এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন, এতে আপনার স্কিন খারাপ হবে না। আর স্ক্রাবিং করার পর আপনার স্কিন যাতে ময়শ্চারাইজ থাকে, তার জন্য কোনো ময়শ্চারাইজার আপনাকে ব্যবহার করতে হবে। আর ন্যাচারালি আপনার যদি ময়শ্চারাইজার আপনি বলেন যে আমি কি ব্যবহার করব, দুধের স্বর ব্যবহার করুন, আপনার স্কিন সফটও থাকবে আর ময়শ্চারাইজারও আপনার ভালো হবে। দুধের স্বর ব্যবহার করুন, কিছুটা আপনি একটুখানি ভালো করে হাতের মধ্যে রাব করে আপনার স্কিনে আমরা যেরকম ক্রিম ব্যবহার করি সেরকম ভাবে আপনি ব্যবহার করুন, দেখবেন আপনার স্কিন ময়শ্চারাইজও থাকবে আর সফটও থাকবে। আচ্ছা ম্যাম, রাত্রিরে কি বড়লির মধ্যে শোয়া যায় কি? হ্যাঁ, শোয়া যায়, সেটা কোনো বড় ব্যাপার নয়, আপনি ব্যবহার করলে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর মিক্সিতে টমেটো রস করে মুখে দেবো? ঠিক আছে, ধন্যবাদ। বাহ, খুব ভালো লাগছে। আসলে এগুলো খুব ন্যাচারাল ওয়েতে এই কাজ হয়, আর ম্যাডাম কিন্তু সুন্দরভাবে সেটাকে একেবারে বিশ্লেষণ করে দিচ্ছেন। আপনাদের ভালো লাগা নিয়েই কিন্তু আমাদের পথ চলা। অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেই কাজ করে যাচ্ছেন। তাদের নিজস্ব যে এলিগেন্স বা অ্যাস্থেটিক যে ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে স্কিন এবং হেয়ার ট্রিটমেন্ট হচ্ছে। সৌন্দর্যটাকে কিভাবে আপনি ধরে রাখবেন, সৌন্দর্য কিভাবে কোনোভাবে যেন ফাটল না ধরে, সেটা কিন্তু আপনাকে সেই চিকিৎসার জন্য কিন্তু যদি কোনো সমস্যা হয়, আপনার স্কিনে
আপনি দেখতে পাচ্ছেন হেয়ারের সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, সেগুলো আমরা জানিয়ে দেবো। আরেকবার আমি বলে দিচ্ছি, যেটা কিন্তু আপনাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের গ্রুপ অফ ডক্টরসরা তারা মে মাস জুড়ে যে রয়েছেন প্রত্যেকটি চেম্বারে, নানান এই কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ জুড়ে তারা রয়েছেন, প্রত্যেকটি জেলা, সব জায়গার আমি একটু শিডিউলটা জানিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, যিনি আমাদের আজকের গেস্ট, ডক্টর CMO এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের। এছাড়া ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন গঙ্গারামপুরে পাচ্ছেন, অবশ্যই ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর আর দেখে পেয়ে যাচ্ছেন, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে। এছাড়া কিন্তু বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদহে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, এবং দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকছেন, বোলপুরে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, কোচবিহার উপস্থিত থাকছেন ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে থাকছেন ডক্টর এ হালদার, এবং রায়গঞ্জে বন্ধুরা আপনারা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকছেন 7-5-25-এ। এছাড়া খড়গপুরে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, সেটাও কিন্তু আপনারা 10 তারিখে পাচ্ছেন 10-5-25-এ। এছাড়া শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, হলদিয়াতে উপস্থিত থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, আগরতলাতে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন 11-5-25-এ, এবং শিলচরে ডক্টর এস ঘোষাল থাকছেন 11-5-25-এ, এবং 11 তারিখে বাঁকুড়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, আরামবাগে উপস্থিত থাকছেন ডক্টর এ হালদার, এবং আলিপুরদুয়ারে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন 25-5-25-এ, এবং 25-5-25-এই কিন্তু আপনারা জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে উপস্থিত থাকছেন, এবং গৌহাটিতে থাকছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, পুরুলিয়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, ঝাড়গ্রামে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন 26 তারিখে 26-5-25-এ, এবং ডিব্রুগড়ে থাকছেন ডক্টর এস ঘোষাল, সেটাও কিন্তু 26-5-25-এ। আপনাদের মে মাস জুড়ে কিন্তু আমরা শিডিউলটা জানিয়ে দিলাম। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে প্রত্যেকটি এক্সপার্ট এক্সপিরিয়েন্স ডক্টররা থাকছেন। এছাড়া আপনারা জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, সেখানে সোম থেকে শনিবার কিন্তু প্রত্যেকটি ডক্টরকে পাচ্ছেন। এছাড়া কলকাতার মধ্যে যেটা হাতিবাগানে, আপনারা জানেন উত্তর কলকাতার হাতিবাগানে এবং দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পাচ্ছেন অবশ্যই চেম্বার। এছাড়াও কিন্তু খিদিরপুরে পাচ্ছেন, এবং হাওড়া, শিবপুর, বাল্টিগুনিতে বন্ধুরা পাচ্ছেন, এবং বেলুড়েও বন্ধুরা চেম্বার পাচ্ছেন, এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতে, সেখানে প্রত্যেক বৃহস্পতিবার ডক্টর বি শর্মা কিন্তু উপস্থিত থাকেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর। হেল্পিং নাম্বারটা একবার আমি বলে দিচ্ছি, কন্ট্যাক্ট নাম্বার বা হেল্পিং নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537, এই দুটি নাম্বার, যার মাধ্যমে আপনার ডিটেলসটা জানতে পাচ্ছেন, ডক্টররা কখন কোথায় বসছেন, কোন চেম্বারে আছেন, আপনার বাড়ি থেকে চেম্বার কতটা কাছে না দূরে, সব বিশদভাবে জানতে পাচ্ছেন। আর যদি কোনো প্রেসক্রিপশন থাকে, কোথাও ট্রিটমেন্ট করে থাকেন, তার সেটাকে ক্যারি করবেন এবং রিপোর্টগুলো প্লিজ নিয়ে আসবেন, তাহলে কি হবে, প্রপার ডায়াগনোসিস, প্রপার ট্রিটমেন্টটা আরও সুন্দর হবেন এবং সুস্থ সবল সঠিক জীবন ফিরে পাচ্ছেন। অবশ্যই একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন। আমার একটু সমস্যা নিয়ে ফোন করেছিলাম। আমার না খাওয়া দাওয়া করলে প্রচন্ড পরিমাণে গ্যাস অম্বল হয়ে যাচ্ছে, মানে প্রচন্ড, মানে গ্যাস অম্বল বলতে মানে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, আর মানে গলা আঙুলে বমি করতে, যে কোনো খাবার খাচ্ছি। কতদিন ধরে হচ্ছে এই সমস্যাটা? কতদিন ধরে? বছর 1.5 হয়ে গেছে। বাহ, অনেক দিন ধরে হচ্ছে। বয়স কত আপনার? এজ? বয়স 35। ট্রিটমেন্ট করছেন? কোনো ট্রিটমেন্টে কি আছেন? না, এমনি নরমাল, মানে একটু ইয়ে করে খেয়েছি, কিছু কমছে না। আচ্ছা, শুনুন, দেখুন 1.5-2 বছর ধরে আপনি একটা সমস্যা নিয়ে আপনি কষ্ট পাচ্ছেন। প্রথমত তো তার একটা প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন ছিল, আপনি প্রপারলি হয়তো ট্রিটমেন্ট করাননি, হয়তো আপনি দোকানে গিয়ে বলেছেন, আপনাকে ওষুধ দিয়েছে, আপনি ওষুধ খেয়েছেন, সেরকমভাবে আপনি জিনিসটাকে তো শুধু চেপে রেখে দিলে হবে না। আপনার খাবার খাওয়ার পর আপনার গ্যাস অম্বলের সমস্যাটা আপনার হচ্ছে, কারণ আপনার খাবারটা ঠিকভাবে হজম হচ্ছে না। আমাদের যে ডাইজেস্টিভ ফায়ার যেটা রয়েছে, যেটাকে আমরা জঠরাগ্নি বলে থাকি, সেটা যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে আপনার খাবারটা হজম হবে না ঠিকভাবে। খাবার ঠিকভাবে হজম না হলে আপনার এরকম গ্যাস অম্বলের সমস্যা আপনার মধ্যে কিন্তু সবসময় দেখা দেবে। তো তার জন্য একটু
আপনাকে বলবো যে আপনি 3 থেকে 3.5 লিটারের মতো জল প্রত্যেক দিন খাবেন। ঈষদুষ্ণ গরম জল খাবেন আপনি, সেটা আপনার ডাইজেশনটাকে প্রপারলি চালাবে। আর একটুখানি আপনি ডাবের জল বা আখের রস আপনার খাদ্য তালিকায় আপনি একটু অ্যাড করুন। একটু টক দই আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে অ্যাড করুন, সেটাও কিন্তু আপনার এই ডাইজেশনটাকে অনেকটা বেটার করবে। এগুলোর মধ্যে থাকুন, দেখবেন আস্তে আস্তে আপনার এই সমস্যাগুলো সব ঠিক হয়ে যাচ্ছে। একদম ধন্যবাদ। আমাদের একদম সময় শেষ, বিদায় নিতে হবে। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। এনবিপির হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, অবশ্যই সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।